প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। অনেক টেকনিক্যাল সমস্যার জন্য আমাদের একটু ক্লাসটি আজকে লেট হয়ে গেল। যাই হোক, তাও আমরা চলে এসেছি তোমাদের সাথে। তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত আছো একটু কমেন্টে জানাও, ঠিক আছে? এবং আমাদের লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত আছো একটু কমেন্টে জানাও, এবং তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই দ্রুত যদি ক্লাসটি শেয়ার করে দাও তাহলে আমি দ্রুত ক্লাসের মধ্যে চলে যেতে পারবো, তাই না? সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে। তো আমিও একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, হ্যাঁ? ওকে, ওকে, ঠিক আছে। সবাই অনেকে চলে আসছে, অনেকে ক্লাসের মধ্যে চলে আসছো। তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমরা একটু দ্রুত ক্লাসটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে দাও, ঠিক আছে? যারা ক্লাসে আছো ক্লাসটা রিয়েক্ট দিয়ে সবাই একটু শেয়ার করে দাও, এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু চেক করতেছি, হ্যাঁ? ওকে, আর বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। রবিন বলছে ওয়ালাইকুম সালাম ভাই। ঠিক আছে ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? ক্লাসটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ? সবাই দ্রুত দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা ক্লাসটা শেয়ার করে দিলে আমরা দ্রুত ক্লাসটার মধ্যে চলে যাব। ওকে, আমি নিজে একটু শেয়ার করে দিচ্ছি। তো আজকে যেই টপিকগুলো আমরা পড়াবো সেটা হচ্ছে আমাদের সোনার তরী যেই তোমাদের কবিতাটা আছে, সেই কবিতাটা আমরা আজকে আলোচনা করব, কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো এবং জ্ঞানমূলক এগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তারপর পাশাপাশি আমাদের আরেকটি যে পদ তোমাদের গদ্য আছে, সেটা হচ্ছে অর্ধাঙ্গী, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা অর্ধাঙ্গী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা অর্ধাঙ্গী এবং সোনার তরী কবিতা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? ওকে, কারা কারা যুক্ত হয়েছে ক্লাসে তো দেখি। ওকে, আদিত্য আকাশকে মেনশন করে দিচ্ছে। আবিদ হোসেন, থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম সালাম আবিদ হোসেন। ওকে, তো আমরা যাই কবিতার মধ্যে। যে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের একটি বিখ্যাত নাম কবিতা। অর্থাৎ কাব্যগ্রন্থ কি ভাই? কাব্যগ্রন্থ হচ্ছে এমন একটা বই যে বইয়ের মধ্যে অনেকগুলা কবিতা থাকে, ঠিক আছে? মনে করো এটা একটা কাব্যগ্রন্থ, এটা একটা কাব্যগ্রন্থ, এটা একটা বই। এই বইয়ের মধ্যে যাই কিছু থাকবে ভিতরে সেগুলো হচ্ছে কবিতা, মানে এক একটা কবিতা থাকবে। এরকম একটা কাব্যগ্রন্থের নামই হচ্ছে সোনার তরী। তো ওই কাব্যগ্রন্থেরই ভিতরে, মানে মূল বইয়ের নামও সোনার তরী, আবার ভিতরে যে কবিতা আছে সেই কবিতার নাম হচ্ছে সোনার তরী। এটাকে বলতেছে যে একটি বিখ্যাত নাম কবিতা। তো সোনার তরী কাব্যগ্রন্থের একটা বইয়ের ভিতরের কবিতাটাই হচ্ছে কি সোনার তরী। এই কবিতাটি প্রথম প্রকাশের পর থেকে পাঠক সমাজে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এর মূল ভাবটা কি দেখো, সোনার তরী একটি রূপক কবিতা, ঠিক আছে? রূপক কবিতা। এখানে দেখো সোনার তরী কবিতার মধ্যে কৃষক কৃষক মাঝি অনেক কিছু বলছে, যে ঘনবর্ষা ধান কাটতে কাটতে বর্ষা চলে আসছে। তাহলে আসলেই কি উনি ধানের কথা বুঝাইছে? উনি কিন্তু আসলে ধানের কথা বুঝায় নাই। উনি আসলে বলছে কি, আমাদের যে এই যে কাজকর্মগুলা বা আমাদের যে এই যে জীবনগুলা, এই জীবনটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। তো এটা বা আমাদের বিভিন্নভাবে কিন্তু শেষ হয়ে যায়, এবং খুব দ্রুতভাবেই শেষ হয়ে যায়। এবং আমরা যখন মারা যাই আমাদের পরে বেঁচে থাকি কি, আমাদের যে কর্মফলগুলো আছে সেই কর্মফলগুলোই আমাদের মাঝে বেঁচে থাকে। তো এই জন্যই বলতেছে যে এটা একটা রূপক কবিতা। এই যে আমি কথাগুলো যে বললাম, আমাদের জীবনটা ছোট, কর্মফলের মধ্যে বেঁচে থাকে, এটা কি কবিতার মধ্যে কোথাও বলা আছে? এটা কিন্তু কবিতার মধ্যে সরাসরি কোথাও উল্লেখ নেই। এই জন্য এটাকে বলতেছে রূপক কবিতা। এখানে বর্ষাকালের প্রেক্ষাপটে এক কৃষকের জীবনের কথা বলা হয়েছে। চারদিকে মানে বর্ষার পানি, বন্যার এটা হবে বর্ষার পানি। কৃষক তার সোনার ধান কেটে নদীর ধারে এনে রেখেছে। ঠিক তখনই এক অচেনা মাঝি সোনার তরী নিয়ে আসে। কৃষক ভাবে তার ধান বোঝাই করে তরিতে তুলে দিবে, মানে নৌকার মধ্যে তুলে দিবে, কিন্তু মাঝি সব ধান নিয়ে চলে যায়। কৃষক নিজে উঠতে পারে না, ফলে সে একা নদীর তীরে পড়ে থাকে। এই কবিতা মানুষের জীবনের গভীর তাৎপর্য প্রকাশ পেয়েছে। জীবনের অর্জন, আশা, আকাঙ্ক্ষা সবকিছুই এক সময় হারিয়ে যায়, মানুষ একা হয়ে পড়ে, ঠিক আছে? তাহলে প্রধান চরিত্র হচ্ছে কি, কৃষক এবং মাঝি। অর্থাৎ এই কবিতার মাধ্যমে বোঝাচ্ছে যে আমাদের যে কর্মফলগুলো, এই কর্মফলগুলাই কিন্তু এক সময় থেকে যাবে। মানুষ কিন্তু তার থেকে পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। মানুষ কিন্তু এক সময় মহাকাশে চলে, মানে তোমরা বুঝতে পারছো যে মারা যাবে, তাই না? ওকে, তো তোমরা যারা ক্লাসের মধ্যে যুক্ত আছো ক্লাসটি একটু দ্রুত শেয়ার করে দাও, হ্যাঁ? তোমরা যদি ক্লাসটি শেয়ার করে দাও তাহলে আমরা ক্লাসটি আগাতে পারবো। এছাড়া হয়, এছাড়া তোমরা যদি ক্লাসে যুক্ত না হও বা তোমাদের বন্ধু বান্ধবের যদি মেনশন না করো
তাহলে কিন্তু আমাদের একটু খারাপই লাগে ব্যাপারটা, যেহেতু আমরা ক্লাসগুলো একদম ফ্রি নিচ্ছি, বিনামূল্যে নিচ্ছি। এই ফ্রি ক্লাসের মধ্যে তোমরা যদি কেউ না থাকো, তোমরা হচ্ছে এই জন্য হচ্ছে বাঙালিকে হচ্ছে বলে আর কি যে ফ্রি কোনো কিছুতে মানে কোনো কিছু আসলে দিতে হয় না। ঠিক আছে, বাঙালিতে যত হচ্ছে তুমি ফ্রি কিছু দিবা তত হচ্ছে বাঙালিটা অ্যাকসেপ্ট করবে না, যত ভালো কিছুই দাও বাঙালি মনে করবে যে ফ্রিতে দিতেছে, তার মানে মনে হয় জিনিসটা মনে হয় ভালো না। ঠিক আছে, তো আমরা ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের মনে হতে পারে যে ক্লাসগুলো হচ্ছে ভালো না, বাট আলটিমেটলি তুমি যদি কম্পেয়ার করো আদার্স অন্য কারোর সাথে বা মার্কেটে যারা আছে, তো তোমরা আসলে দেখতে পারবে যে তুমি যদি কম্পারিজন করো, তো আমাদের ক্লাসগুলো তুমি কিন্তু একদম যে খুব খারাপ এটা মানে আসলে বলার কোনো সুযোগ নাই যে খুব খারাপ দিচ্ছি ফ্রিতে। তোমরা সেটা সেটা হচ্ছে জাজ করতে পারো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ক্লাস তো করো তোমরা। ওকে, যাই হোক, তো এই নামকরণটা হচ্ছে সোনার তরীর নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তরী এখানে জীবনের প্রতীক। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো আসতে পারে যে তরী এখানে কিসের প্রতীক? জীবনের প্রতীক। এবং সোনার ধান মানুষের অর্জনের প্রতীক। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, জ্ঞানমূলক আসতে পারে যে সোনার ধান দ্বারা কি বোঝানো হয়েছে? মানুষের অর্জনের প্রতীক। এবং তরী মানে নৌকাটা হচ্ছে কি? নৌকাটা হচ্ছে জীবনের প্রতীক। খুবই 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমি হচ্ছে এখানে একটা স্টার দিয়ে রাখি, এখানে একটা স্টার দিয়ে রাখি। ঠিক আছে, এটা হচ্ছে দেখে নিবা। সোনার তরী একটি রূপক কবিতা। রূপকের আড়ালে কবি মানব জীবনের গভীর তাৎপর্য এবং দর্শন এখানে তুলে ধরেছেন সহজ এবং প্রাঞ্জল ভাষা, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা খুবই ইম্পর্টেন্ট, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের এখানে এগুলো তোমাদের কথা। তারপরে আসে আমাদের এমসি গুলা। ঠিক আছে, তো এমসি গুলো এখানে নাম্বারিং এর সমস্যা হয়েছে, যাই হোক সমস্যা নেই। তোমরা এখানে যেই নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী অ্যান্সার দিবা। এখানে যদি 5 আছে তোমরা 5 লিখে অ্যান্সার দিবা, 6 নাম্বার আছে 6 নাম্বার লিখে অ্যান্সার দিবে। একটু টাইপিং হয়তো মিস্টেক হয়েছে, যাই হোক এটা হইতেই পারে। বলো কি হবে? 5 নাম্বার কি হবে বলো? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য গ্রন্থের নাম কি? গীতাঞ্জলি, সোনার তরী, বনফুল নাকি বলাকা? কি হবে বলো? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য গ্রন্থের নাম কি? গীতাঞ্জলি, সোনার তরী, বনফুল নাকি বলাকা? কোনটা হবে বলো? 5 নাম্বার এবং 6 নাম্বার আনসার দিয়ে দাও। কত না কি কি হবে বলো? রাজশাহী বোর্ড এখানে 26 না, এটা হবে 25। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও এবং ক্লাসে শেয়ার করে দাও। তোমরা যারা যারা ক্লাসে আছো সবাই একটু শেয়ার করে দাও, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা ক্লাস করে প্রতিদিন তাদেরকে হচ্ছে মেনশন দিয়ে দাও। যারা প্রতিদিন বা রেগুলার ক্লাস করে তাদেরকে ক্লাসে মেনশন করে দাও। ঠিক আছে, যারা প্রতিদিন বা রেগুলার ক্লাস করে তাদেরকে মেনশন করে দাও। ওকে, আবেদ হোসেন মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ। গ্রুপগুলোতে তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতেও একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তোমাদের যে গ্রুপগুলো আছে মেসেঞ্জার গ্রুপ কলেজের, সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবের একটু মেনশন করে দাও। হ্যাঁ, আমার যেহেতু ক্লাসগুলো একটু লেট হয়ে গেছে আজকে। ওকে, অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ। আরও বলছে যে গ, আর রোজা বলছে 5-এর ক, দীপু বলছে ক, ওকে, আবিদ বলছে যে ক, 6-এর খ। ওকে, তাহলে তোমরা সবাই 5-এর ক নাম্বার বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম ক কেন হবে? ক তো গীতাঞ্জলি, গীতাঞ্জলি হবে, গীতাঞ্জলি হবে, গীতাঞ্জলি তো হবে না। গীতাঞ্জলি তো উনি হচ্ছে লেখছে কত সালে? 1912 সালে লেখছে গীতাঞ্জলি, 12 সালে লেখছে। তারপরে সংস অফারিং লেখছে 1913 সালে, তাই না? তো এটা তো হবেই না। তো আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে বনফুল। বনফুল কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ কোনটা? প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল কাব্যগ্রন্থ। প্রথমটা হবে বনফুল কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান? সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে। 1913 সালে এই যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা আছে, এটা যখন ইংলিশ ট্রান্সলেশন হয়, ইংলিশ ট্রান্সলেশনের নাম হয় কি? এটার নাম হয় সং অফারিংস, তাই না? গীতাঞ্জলি কাব্যের ইংলিশ কি? গীতাঞ্জলি কাব্যের ইংলিশ হচ্ছে সং অফারিংস, সং অফারিংস, সং অফারিংস। তো সং অফারিং যখন হয় তখন হচ্ছে 1913 সালে উনি হচ্ছে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, তাহলে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম হচ্ছে সং অফারিংস, এবং সং অফারিংস এর জন্য তিনি হচ্ছে 1913 সালে নোবেল পুরস্কার পান। আমরা হচ্ছে মনে করি অনেকে যে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান, এটা হচ্ছে পার্শিয়ালি সঠিক, বাট অ্যাকচুয়ালি সঠিক না। গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয়, বাট এটার জন্য তিনি নোবেল পুরস্কার পান না। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ হয় সং অফারিংস নামে, সেই সং অফারিংস এর জন্য তিনি হচ্ছে 1913 সালে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, ওকে। পরবর্তীতে আমরা যদি যাই যে সোনার তরী কবিতায় ঘন বরষা বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, এখানে একটু মিস্টেক আছে, এটা হবে কি? ঘন বরষা। গীতাঞ্জলি সোনার তরী কবিতায় ঘন বরষা বলতে কি বোঝানো হয়েছে? ভরা জল, গভীর সংকট, প্রখর বরণ নাকি তার প্রাপ্তি? ঘন বরষা বলতে কি বোঝানো হয়েছে বলো? ঘন বরষা মানে কি?
ঘনবর্ষা বলতে কি বোঝানো হয়েছে একটু বলো। ঘনবর্ষা বলতে কি বোঝানো হয়েছে? সবাই একটু দ্রুত কমেন্ট করে দাও, দেখি কে আগে উত্তর করতে পারে এটা। ঘনবর্ষা বলতে কি বোঝানো হয়েছে? ঘনবর্ষা, ঠিক আছে, ঘনবর্ষা 3 নাম্বার এবং 4 নাম্বার বলো। ঘনবর্ষা বলতে কি বোঝানো হয়েছে? মোহাম্মদ শাহাদাত হোসেন বলছে যে 3 এর খ, গভীর সংকট। হ্যাঁ, ঘনবর্ষা বলতে কি বোঝানো হয়েছে? ঘনবর্ষা বলতে বোঝানো হয়েছে কি? গভীর সংকট। মানুষের জীবনের যে সংকট আছে সেই সংকটটাকে তিনি একটা বর্ষা ঋতুর সাথে তুলনা করছে, সেটা হচ্ছে কি? ঘনবর্ষা। ওকে, তারপর দেখা হচ্ছে ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ফসলের কাজ সম্পন্ন হয়েছে, কর্মময় জীবন, নাকি কর্মের পরিণতি, নাকি ফসল তোলার তারা? ধান কাটা হলো সারা, ধান কাটা হলো সারা মানে কি? শেষ, ধান কাটা শেষ হয়েছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? ফসল তোলার তারা নাকি ফসলের কাজ সম্পন্ন হয়েছে? দেখো এই লাইনের মাধ্যমে কিন্তু আসলে এটাই বোঝায় যে ফসলের কাজ সম্পন্ন হয়েছে, এটাই বোঝায়। কিন্তু আমাদের কিন্তু তুমি যদি এইটা যদি অ্যান্সার দাও তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু হবে না। আসলে তুমি যদি এই লাইনের ব্যাখ্যা করো সাধারণ অর্থে, এই লাইনের ব্যাখ্যা কিন্তু এটাই হয় যে ধান কাটা হলো সারা, সারা মানে কি? শেষ, অর্থাৎ ধান কাটা শেষ হয়েছে, ফসলের কাজ সম্পন্ন হয়েছে। তাহলে এটাকে অ্যান্সার দিলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে একটা রূপক কবিতা। তাহলে এই শব্দটা দ্বারা আসলে রূপক অর্থে কি বুঝাইছে এটা তোমাকে তুলে ধরতে হবে। তাহলে রূপক অর্থে কি বোঝানো হয়েছে? রূপক অর্থে বোঝানো হয়েছে যে কর্মের পরিণতি, অর্থাৎ আমার যে কাজ, সেই কাজটা কি হয়েছে? কাজটা সম্পন্ন হয়েছে। আমার যে কর্ম, আমার ব্যক্তিগত জীবনের যে কর্ম, সেই কর্মটা বা কাজটা সম্পন্ন হয়েছে। ঠিক আছে, এটা হবে কি? অ্যান্সারটা হবে কর্মের পরিণতি। অ্যান্সার হবে কি? কর্মের পরিণতি। ঠিক আছে, কর্মের পরিণতি হবে অ্যান্সারটা। ওকে, এর পরবর্তীতে যদি আমরা যাই, দেখবো যে সোনার তরী কবিতার বর্ণনার মতে বর্ষা কখন এলো? বলো, সোনার তরী কবিতার বর্ণনা মতে বর্ষা কখন এলো? ভরসা না, এটা হবে বর্ষা। বর্ষার জায়গায় আছে বর্ষা, আর বর্ষার জায়গায় আছে বর্ষা। আচ্ছা, বর্ষা কখন এলো বলো, এটা কি হবে? সোনার তরী কবিতায় বর্ষা কখন এলো বলো, দ্রুত দ্রুত অ্যান্সার দাও। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, নাকি তোমাদের মনে আছে লাইনটা? ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তাহলে বর্ষা কখন আসছে বলতো? সোনার তরী কবিতায় বর্ণনা মতে বর্ষা কখন আসছে? বর্ষা আসছে ধান কাটতে কাটতে, ধান কাটতে কাটতে হচ্ছে বর্ষা আসছে। ঠিক আছে, ধান কাটতে কাটতে বর্ষা ঋতু চলে আসছে। এরপর বলো একদিকে, এটা হবে একদিকে, একদিকে ছোট ক্ষেত আমি একলা। এখানে আমি শব্দের প্রতীক অর্থ কি? কবি, মাঝি, কৃষক, নাকি জেলে? কি হবে বলো? হ্যাঁ, 7-এর রিয়েক্টর রোজা অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ, তোমার অ্যান্সার হয়েছে। ওকে, এখানে যত নাম্বার আছে তত নাম্বার লিখে তোমরা অ্যান্সার দিবা। হ্যাঁ, প্রশ্ন যত নাম্বার আছে এত নাম্বার লিখে তোমরা হচ্ছে অ্যান্সার দিবা, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একখানি ছোট ক্ষেত আমি একলা, একখানি ছোট ক্ষেত, হ্যাঁ একখানি, কি লিখলাম এটা? একখানি ছোট ক্ষেত আমি একলা, একলা। এখানে আমি শব্দের প্রতীক অর্থ কাকে বোঝানো হয়েছে? আমি দ্বারা কাকে বোঝানো হয়েছে? আমি দ্বারা কি কৃষককে বোঝানো হয়েছে, মাঝিকে বোঝানো হয়েছে, নাকি কবিকে বোঝানো হয়েছে বলো? আমি দ্বারা কাকে বোঝানো হয়েছে? আমি দ্বারা কাকে বোঝানো হয়েছে? আমি দ্বারা বোঝানো হয়েছে কাকে? আমি দ্বারা বোঝানো হয়েছে কবিকে, তাই না? আমি দ্বারা বোঝানো হয়েছে কবিকে। ওকে, কবিকে বোঝানো হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাই। সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা আছে? রাত, প্রভাত, দুপুর, নাকি বিকাল? অর্থাৎ এই যে ধান যে কাটতেছে বা আমাদের যে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা আছে বলতো? রাতের কথা বলা আছে, প্রভাতের কথা বলা আছে, নাকি দুপুর বিকালের কথা বলা আছে? একটু বলো, বলো কি হবে? সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা আছে? 7, এটা হবে 9 নাম্বার। হ্যাঁ, তাই না? 9 নাম্বারটা বলো কি হবে? কোন সময়ের কথা বলা আছে? সবাই একটু দ্রুত ক্লাসটা রিয়েক্ট করে দাও। হ্যাঁ, একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও বা লাইক দিয়ে দাও, একটা রিয়েক্ট দিয়ে দাও। ওকে, সবাই হচ্ছে 8 নম্বর অ্যান্সার দিচ্ছে। দীপচন্দ্র 8-এর ক, রিউজা বলছে 8-এর ক, ইফতেখার বলছে 8-এর গ। ওকে, রবিন বলছে 8-এর সি। ঠিক আছে, ঠিক আছে, যারা উত্তর দিয়েছো তোমরা তো উত্তর বুঝতেই পারতেছো। এরপরে বলো, পরের প্রশ্নটা বলো। রবিন হোসেন বলছে 9-এর খ, সুজন মুন্না বলছে যে 9-এর খ। তাহলে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা আছে? থ্যাংক ইউ, ভেরি গুড।
তাহলে আমাদের সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা আছে? প্রভাতের সময়ের কথা বলা আছে, অর্থাৎ ভোরের সময়ের কথা বলা আছে, তাই না? একদম ভোর মানে প্রভাত বেলা। সোনার তরী কবিতায় প্রভাত বেলা শব্দটির ভাবগত তাৎপর্য কি? সকালবেলা, জীবনের শুরু, চাষের প্রাথমিক সময়, নাকি শুদ্ধ সময়? এই যে সোনার তরী কবিতায় প্রভাত বেলা মানে সকালবেলা বলতে এখানে ভাবগত তাৎপর্যের মধ্যে কি বোঝানো হয়েছে বলো? ভাবগত তাৎপর্যের মধ্যে কিসের কথা বলা হয়েছে? ভাবগত তাৎপর্যপূর্ণের মধ্যে কিসের কথা বলা হয়েছে? সকালবেলা, জীবনের শুরু, চাষের প্রাথমিক সময়, নাকি শুদ্ধ সময়? কোনটা হবে? সবাই একটু ক্লাসটা রিয়েক্ট করে দাও, হ্যাঁ রিয়েক্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমাদের সাথে যারা হচ্ছে প্রতিদিন নিয়মিত ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও, হ্যাঁ নিয়মিত যারা ক্লাস করে ওদের কিন্তু আমি দেখতে পাচ্ছি না তেমন। সবাই একটু তাদেরকে মেনশন করে দাও যাদের হচ্ছে বন্ধু বান্ধব আছে। ওকে, সাদাত বলছে যে 10-এর খ, থ্যাংক ইউ। জীবনের শুরু, ওকে। রবীন্দ্র হোসেন বলছে 10-এর বি, ওকে। তাহলে আমাদের সোনার তরী কবিতায় প্রভাত বেলা বলতে কি বোঝানো হয়েছে? আমাদের যে জীবন, সেই জীবনের শুরুর সময়টাকে বলা হচ্ছে যে প্রভাত বেলা, তাই না? জীবনের শুরুর সময়টাকে বলা হচ্ছে কি? প্রভাত বেলা। ওকে। সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি? অপরিচিত বলে, তরিতি ছোট বলে, নদী উত্তাল থাকায়, নাকি দুর্যোগের কারণে? কেন কবিকে আসলে নৌকায় নিতে চাচ্ছিল না মাঝি বলো তো? ওকে, 10-এর অনেক উত্তর দিচ্ছ। আবিদ হোসেন বলছে 10-এর গ। গ কেন হবে? গ কি অ্যান্সার ছিল? 10-এর ক, ক, খ, হ্যাঁ 10-এর খ যারা উত্তর দিয়েছো তাদের উত্তরটা হচ্ছে সঠিক মনে হয়, তাই না? হ্যাঁ, যারা 10-এর খ উত্তর দিয়েছো তাদের উত্তরটা সঠিক। প্রভাত বেলা বলতে চাষের প্রাথমিক সময় তো এটা হবেই না। আর সকালবেলা হচ্ছে এমনিতে শাব্দিক অর্থে প্রভাত বেলা মানে সকালবেলা, বাট কবিতায় কিন্তু আসলে সকালবেলাকে বোঝায় নাই। কবিতায় বুঝাইছে কি? আমাদের যে জীবন, সেই জীবনের শুরুটা কি বোঝানো হয়েছে। এখানে কবিতাটা হচ্ছে সবটাই নিজের জীবনের সাথে রিলেট করবা সোনার তরী কবিতাটা। যে আমরা যখন আসলে অনেক কিছু করি, আমাদের করার ফলে আমাদের যে কর্মগুলা থাকে, সেই কর্মগুলাকে কবি হচ্ছে কিসের সাথে তুলনা করেছে? ধানের সাথে তুলনা করেছেন। যে আমাদের যে কাজগুলো, এই যে তোমরা পড়াশোনা করতেছো, পড়াশোনা করে তোমরা বিভিন্ন হচ্ছে চাকরি করবা, বা অনেকে হচ্ছে বিদেশ চলে যাবা, বা বিদেশ যাওয়ার পরে বা চাকরি করার পরে লাইফে অনেক কিছু করবা না তোমরা? তোমাদের তো অনেক কিছু করার আছে। এই যে তোমরা যে কাজগুলা করবা, এই কাজগুলাই হচ্ছে কি আমাদের সোনার তরী কবিতায় তোমাদের হচ্ছে ধানের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে। এরপরে যখন এই যে একটা যখন মাঝি আসলো নৌকা নিয়ে, যখন একটা ছোট নৌকা নিয়ে যখন মাঝিটা আসলো, তখন আমরা কি করি? আমাদের কর্মগুলা বা এই যে ধানগুলা ওই যে নৌকার মধ্যে তুলে দেওয়া হয়েছিল, তাই না? ওই যে তোমার হচ্ছে কৃষকও কিন্তু তার ধানগুলা নৌকার মধ্যে তুলে দিছে। অর্থাৎ আমাদের কর্মগুলা কি করবো? আমরা আশেপাশে ছড়িয়ে দিব। তুমি যদি কোনো একটা ভালো কাজ করো, তাহলে তোমার আশেপাশের মানুষ কি হবে? অনেক হেল্পফুল হবে না? তোমার আশেপাশের মানুষ হচ্ছে তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবে। তো এই যে কাজগুলা করার পরে তার যে সৃষ্টি কর্মগুলা বা তার যে ধানগুলা, এই ধানগুলা কিন্তু এই যে ছোট নৌকা দিয়ে আরেকজন যে আসছে ও কিন্তু নিয়ে চলে গেছে। অর্থাৎ আমাদের কর্মগুলা কি হয়ে যাবে? চারপাশে হচ্ছে ইনফ্লুয়েন্স হয়ে যাবে। বাট দেখা যাবে যে আমাকে চারপাশে আর ইনফ্লুয়েন্স করতে দেওয়া হবে না। এক সময় তো আমরা মারা যাব, আমরা তো মহাকালে বিলীন হয়ে যাব। তো এই যে আমরা যে চলে যাব, আমরা হয়তো চলে যাব, বাট আমাদের যে সৃষ্টিকর্মগুলা, তো এগুলা কি হয়ে যাবে? এগুলা কিন্তু চারপাশে ইনফ্লুয়েন্স হয়ে যাবে। অর্থাৎ তোমার যে আচার আচরণ, তোমার যে কাজকর্ম, এইগুলা কিন্তু চারপাশে মানুষ হচ্ছে ফল ভোগ করবে, বাট আমরা কিন্তু এক সময় চলে যাব। সেইম ভাবে সোনার তরী কবিতা হচ্ছে এটাই বোঝানো হচ্ছিল যে আমাদের যে এই যে ধানগুলা, এই ধানগুলা কিন্তু এক সময় কি হয়ে যাবে? সবার কাছে ছড়িয়ে যাবে। অর্থাৎ সৃষ্টিকর্মগুলো সবার কাছে ছড়িয়ে যাবে। বাট এই যে কবিকে বা কৃষককে কিন্তু আর এই ছোট নৌকাটা নেয় নাই কেন? কারণ তার জীবনের কিন্তু অন্তিম মুহূর্ত বা শেষ সময় কিন্তু চলে এসেছে, এজন্য তাকে আর নেয় নাই, শুধু তার কর্মগুলা নিয়ে গেছে। তেমনি ভাবে আমাদের কর্মগুলো চারপাশে ছড়িয়ে যাবে, বাট ওকে বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। কর্মগুলো ছড়িয়ে যাবে, আমাকে আর কেউ নিবে না, আমাদেরকে আর কেউ নিবে না। ওকে, তাহলে সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি? কৃষককে তরিতে নিতে চাওয়ার না করার কারণ হচ্ছে তরিটা ছোট ছিল। ঠিক আছে। ঠাই নাই ছোট সে তরি, আমার তোমার সোনার দানে বা আমার সোনার দানে গিয়েছে ভরি। অর্থাৎ আমার যে সোনার ধান বা আমার যে সৃষ্টিকর্মগুলা, এই সৃষ্টিকর্মগুলো দিয়ে হচ্ছে আমার যে নৌকা, সেই নৌকা ভরে গেছে, তোমাকে নেওয়ার আর কোনো জায়গা নাই, ছোট সে তরি। ওকে, এরপর এখান থেকে আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো সেগুলো তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তোমরা সেটা জানো। এবং হচ্ছে মারা যায় কবে? 1941 সালে, তাই না? এটা মনে রাখবা, সালটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে জন্ম সালটা অনেক সময় পরীক্ষা আসে, মৃত্যু সাল তেমন দেয় না। রবীন্দ্রনাথ ঠাকুর পারিবারিক আবহে কার তত্ত্বাবধানে পড়াশোনা করেন? গৃহ শিক্ষক রেখে তিনি কিন্তু পড়াশোনা করেন। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়?
সালে 1880 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ কোনটা? প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, তাই না? বনফুল হচ্ছে কি তার প্রথম কাব্যগ্রন্থ। এই যে এখানে বলাই আছে যে প্রথম কাব্যগ্রন্থ কোনটা? প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে আমাদের বনফুল। সেটা হচ্ছে কত সালে? 1880 সালে প্রকাশিত হয়। তারপর দেখো আছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন? গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। যদি আসে কোন কাব্যের জন্য, অ্যান্সার করে দিব গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। বেশিরভাগ আমরা এটাই আসলে জানি, এটাই হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য। চারদিকে বাঁকা জল কি করছে? চারদিকে বাঁকা জল খেলা করছে, তাই না? চারদিকে বাঁকা জল করিতেছে খেলা, খেলা করছে। সোনারতরী কবিতায় কোন মাসের উল্লেখ আছে? ওই যে শ্রাবণ মাসের কথা উল্লেখ আছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, এরকম একটা লাইন ছিল না? হ্যাঁ। তাসমিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, মেঘবালিকা হ্যালো। ওকে, আয়শা পড়ছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তাসমিয়া। নিয়ন বলছে জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এই যে শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে, যে শ্রাবণ মাসের কথা বলা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? 1913 সালে নোবেল পুরস্কার পান। ঘনঘটা শব্দের অর্থ কি? ঘনঘটা শব্দের অর্থ হচ্ছে ঝড়ো বা ধারালো বৃষ্টি, ঠিক আছে? দুর্যোগের ঘনঘটা। সোনারতরী কবিতায় উল্লিখিত মাঝি কিসের প্রতীক? মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে এটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে রাখি তোমাদের সুবিধার্থে, যে এই যে মহাকালের প্রতীক, মাঝি কিসের প্রতীক? মহাকালের প্রতীক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। আগেও স্টার দিলাম, এখনো আবার স্টার দিয়ে রাখলাম। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দ মানে হচ্ছে প্রথমে যে মাত্রাগুলো হচ্ছে মিলে, তাই না? এটা হচ্ছে তোমাদের আগের ক্লাসে একবার হয়তো বলেছিলাম যে শেষে হচ্ছে মাত্রাগুলো মিল থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের আবার সেমে আসছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্ধাঙ্গী সম্পর্কে আলোচনা করব। অর্ধাঙ্গী রচনা করেছেন নারী আন্দোলনের অন্যতম প্রতীক্ষিত রোকিয়া সাখাওয়াত হোসেন, উনি হচ্ছে রচনা করেছেন। দেখো, রোকিয়া সাখাওয়াত হোসেন অর্ধাঙ্গী প্রবন্ধ দেখিয়েছেন যে নারীদের পশ্চাৎপদতা, মানে পেছনে, বা নারীরা যে পেছনে থাকে পুরুষের, তো এর প্রধান কারণ হচ্ছে নারীর অধিকার সচেতন নয়। তাহলে নারীরা কি নয়? নারীর অধিকার সচেতন নয়। এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে নারীরা কি নয়? নারীদের পশ্চাৎপদতা, অর্থাৎ নারীদের পিছিয়ে পড়ার যে কারণ, সেই পিছিয়ে পড়ার কারণ কি? তারা হচ্ছে তাদের অধিকার সম্পর্কে সচেতন না, অর্থাৎ তাদের কি রাইটস আছে, তাদের কি অধিকার আছে, এটা সম্পর্কে আসলে নারীরা জানে না ওনার মতে। এবং তারা পুরুষের অধীনে থাকতে পছন্দ করে। নারীরা তাহলে কি করে? পুরুষের অধীনে থাকতে পছন্দ করে। দেখো, এগুলো থেকে কিন্তু এমসিকিউ এবং তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আসবে। তো নারীরা কি করে? পুরুষের অধীনে থাকতে পছন্দ করে। প্রশ্ন আসতে পারে যে নারীরা কার অধীনে থাকতে পছন্দ করে? পুরুষের অধীনে থাকতে পছন্দ করে। তারা যদি সামান্য অগ্রগতির দিকে অগ্রসর হয়, সেটিও হয় পুরুষের ইচ্ছানুসারে, অর্থাৎ পুরুষ ইচ্ছা করলে তাদের অগ্রগতি হয়, নাহলে হয় না। উনি হচ্ছে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স ছিল, তো ওনার যে ভাই, ওনার ভাইয়ের মাধ্যমে হচ্ছে উনি হচ্ছে বিভিন্ন ভাষা শিখতো, এবং ওনার যে স্বামী ছিল তোমার সেই স্বামীর মাধ্যমে, সাখাওয়াত হোসেনের মাধ্যমে উনি হচ্ছে বিভিন্ন ভাষা এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন সে তোমার যে সাহিত্যকর্মগুলো, সেই সাহিত্যকর্মগুলো উনি শিখতে পারছে। এই জন্য তিনি হচ্ছে পুরুষের প্রতি একটা ইনফ্লুয়েন্স ছিল। এর জন্য বলতেছে যে পুরুষের মাধ্যমেই বা পুরুষের ইচ্ছা অনুযায়ী তারা হচ্ছে কিছু যদি আগায়, তাহলে আগাইতে পারে, না হলে আসলে আগাইতে পারে না। নারী তার নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে না, এ কারণে তারা পুরুষের সহযোগী হয়ে উঠতে পারে না। এটা আসলে কি ঠিক বলো? নারীরা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারে না, অথচ আমরা দেখি যে নারীরা সবসময় কি করে? নারীরা সবসময় রাতের বেলা ওভার থিঙ্কিং করে। কি করে? নারীরা সবসময় রাতের বেলা ওভার থিঙ্কিং করে, ওভার থিঙ্কিং, তাই না? এই যে ওভার থিঙ্কিং করতে 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 কি হয়? যে উল্টা পাল্টা যা আছে, ভাইয়া একটু সরেন, নোট করব। আরে ভাই, এটা তুমি আগে বলবা না রোজা? যে ওভার থিঙ্কিং করতে করতে রাত পার করে ফেলে। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে তুমি কিন্তু করে ফেলতে পারবা। হ্যাঁ, পিডিএফ আকারে দেওয়া হবে, পেজে দেওয়া হবে। তার পুরুষ মানুষ কি তার ওয়াইফকে সত্যি ভয় পায়? এটা আসলে পুরুষের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখনকার জামানা, সেই জামানা অনুযায়ী তো মোটামুটি দেখা গেছে যে ভয় পাওয়ার কথাই। পিডিএফ আকারে দেওয়া যায় তাহলে? হ্যাঁ, পিডিএফ তো দিয়ে দিব, পেজে দিয়ে দিব। পেজে তুমি হচ্ছে ক্লাসের পরে ঢুকবা, বা রাত তুমি হচ্ছে ইফতারের পরে ঢুকবা, দেখবা যে পিডিএফ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তাহলে নারীরা কি করে? সবসময় ওভার থিঙ্কিং করে। এখানে যে বিচার বুদ্ধি নিয়ে কাজ করেন, এটা আসলে ঠিক বলে না। আসলে বুদ্ধি বিবেচনা একটু যদিও কম, ঠিক আছে, বাট ওভার থিঙ্কিং এর বেলা একদম 100-100। যদি বলো ওভার থিঙ্কিং করতে, সারা রাত বেরো ওভার থিঙ্কিং করতে পারবে, এটা একদম 100-100, মানে 10-10। হ্যাঁ,
কিন্তু যখন বলবো যে একটু বুদ্ধি খাটায় কাজ করো, তখন দেখবো যার বুদ্ধি টুদ্ধি নাই। ফলে দাম্পত্য সম্পর্কে পুরুষ ও নারীর চিন্তাগত পার্থক্য সর্বদাই বিরাজ করে। এমনকি সন্তানদের শিক্ষিত বাধাগ্রস্ত হয় নারীর অশিক্ষিত হওয়ার কারণে। অর্থাৎ ওই যে নেপোলিয়ন যে বলছিল যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব, এই প্রতিফলনটা, এই কথার প্রতিফলনটা এখানে উঠে এসেছে যে আমার আসলে যদি নারীরা বা মায়েরা যদি শিক্ষিত হয়, দেখা যায় যে তাদের যে সন্তানেরা, সেই সন্তানেরা কিন্তু শিক্ষিত হয়, ঠিক আছে, বা শিক্ষিত করতে চায়। ওকে, এরপরে দেখো নোট তুমি পরে করে নিও, নোট তো পেজে তো ক্লাস থাকবে, পেজের থেকে আবার ক্লাস করে নিও, ঠিক আছে। ওকে, সুবর্ণ শিকদার চলে আসে, থ্যাংক ইউ। নারী মূলত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার হাতে জিম্মি, ঠিক আছে। এখানে হচ্ছে উল্টা ঘটনা, বর্তমানে যে অবস্থা সেটা হবে এখানে পুরুষ মূলত নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থার হাতে জিম্মি, ঠিক আছে, বর্তমান অবস্থা হবে এটা। আর তখনকার যুগে তো অন্য জামানা ছিল না, এজন্য এটা এরকম লেখছে আর কি, যে নারী মূলত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার হাতে জিম্মি, ফলে সে শিক্ষার সামান্য অধিকারটুকু লাভ করে না। বর্তমানে দেখা যায় যে এটাও কিন্তু এই ঘটনার উল্টা, ঠিক আছে। তুমি যদি হচ্ছে এইচএসসি যারা পাশ করে এদের যদি হার দেখো, দেখবা যে ছেলেদের থেকে মেয়েদের এইচএসসি হারের পাস বেশি, বা ছেলেদের থেকে মেয়েদের জিপিএ 5 এর হার বেশি, বা ছেলেদের থেকে মেয়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার রেটটা বেশি। ওকে, সম্পত্তিতে তাকে ন্যূনতম অধিকার দেওয়া হয় না, এটা ঠিক, এটা এটা আসলে ঠিক বলছে যে সম্পত্তিতে সমান সমান ভাগ হয় না। পুরুষ সর্বদা নারীর উপর প্রভুত্ব বজায় রাখে, ফলে নারীরা প্রতি প্রতি বা অঙ্কুরে বিনিষ্ট হয়, নিপিন্দাবাদ, অঙ্কুরে বিনিষ্ট হওয়ার ইংলিশ হচ্ছে কি নিপিন্দাবাদ, তা বিকশিত হওয়ার সুযোগ পায় না। ওকে, ঠিক বলছেন, হ্যাঁ আমি জানি মেঘবালিকা। ওকে, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। সুবর্ণা কেমন আছো? হ্যাঁ, পাওয়ার অফ গার্লস তাসমিয়া, আচ্ছা। এ কারণে নারীরা হয়ে পড়েছে অকর্মণ্য এবং ব্যক্তিত্বহীন। কিন্তু সমাজের অগ্রগতির জন্য নারীদেরও শিক্ষার প্রয়োজন আছে, এটা নারীদের শিক্ষার প্রয়োজন আছে আমরাও জানি, তবেই সমাজের উন্নতি ঘটবে। আর এক্ষেত্রে নারীকেই যেমন অধিকার সচেতন হতে হবে, তেমনি পুরুষকে প্রভুত্ব করার চিন্তা বাদ দিয়ে যথার্থ জীবনসঙ্গী হতে হবে। এই যে মূল কথাটা যে আছে, তোমার কাজ হচ্ছে এই মূল কথাটা একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলা, ঠিক আছে। কি বললাম ভাইয়া? একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ আত্মস্থ করে ফেলবা, একদম 5 স্টার দিয়ে দিলাম। এটা হচ্ছে করে ফেলবা। কেন করবা? কারণ এই যে এই যে অর্ধাঙ্গী থেকে তোমাকে যদি কখনো তোমার হচ্ছে প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে তুমি কই থেকে অ্যান্সার করবা? তুমি কই থেকে অ্যান্সার করবা? নিজের মতো অ্যান্সার করতে পারো, আবার এই মূল কথা থেকে এটা থেকে অ্যান্সার করতে পারো। নিজের থেকে অ্যান্সার করলে দেখা যাবে তুমি কথাগুলো আসলে গুছাইতে পারবা না, নিজের মনের মতো লিখতে পারবে না। বাট এই যে কথাগুলো যে আছে, যে মূল কথা যেটা আছে, আমি যেটা লিখে দিয়েছি, এটা যদি তুমি মুখস্থ করে ফেলো, তাহলে তোমাকে যেইভাবে সৃজনশীল দিবে তুমি সেইভাবে এখান থেকে লাইনগুলো নিয়ে অ্যান্সার করে দিবা, তাহলে দেখবা যে সৃজনশীল একটা ভালো মার্কস পাবা। এবং টিচার আসলে বুঝবে যে না, এই মেয়েটা বা এই ছেলেটা আসলে পড়ালেখা করছে, না হলে এই যে এত সুন্দর করে গুছিয়ে আসলে লিখতে পারতো না। এই তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম। এইটা তুমি কি করবা? ভাইয়া এটা কি লাইভ ক্লাস হচ্ছে? না ভাই, এটা লাইভ ক্লাস হচ্ছে না। এটা লাইভ ক্লাস হচ্ছে না, এটা অন্য কি তোমার হচ্ছে রেকর্ড ক্লাস হচ্ছে। এটা একটু পরে ফেলবা, হ্যাঁ। ওকে, এরপর আমরা এমসিকিউ প্র্যাকটিসে যাই। মূল কথা হচ্ছে এটা পরে ফেলবা। রোগ নির্ণয় করতে হলে আগে রোগের অবস্থান জানা আবশ্যক। রোগ নির্ণয় করতে হলে আগে রোগের অবস্থান জানা আবশ্যক। রোগের পূর্বে সমস্যা নির্ণয় করা, সমস্যার কারণে অনুসন্ধান করা, সমস্যার পথ ধরে সমস্যা নির্ণয় করা, রোগ নির্ণয় হলে তবে অন্যের দোষ ধরা। কি হবে বলো? রোগ নির্ণয় করতে হলে আগে রোগের অবস্থান জানা আবশ্যক। কেন? হ্যাঁ, নারী মানেই ব্যান্ড, আর এটা ব্যান্ড না রে। হ্যাঁ রে, ব্যাক কল, এটা ব্যান্ড না, এটা হবে কি, নারী মানে হচ্ছে ব্র্যান্ড। একটা হচ্ছে ব্র্যান্ড, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে ব্যান্ড। দুইটা শব্দের পার্থক্য আছে, হ্যাঁ। এই যে ফার্স্টে যেটা লিখলাম ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা হচ্ছে কি, এই ব্র্যান্ডটা হচ্ছে তো আমরা যে ব্র্যান্ডের তোমার হচ্ছে জিনিসপত্র কিনি বা আমরা যে ব্র্যান্ড হিসেবে চিনি, এই ব্র্যান্ড। আর যে সেকেন্ড যে ব্যান্ড আছে, এই ব্যান্ড হচ্ছে বাদ্যযন্ত্র বা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন মিউজিক দলের যে ব্যান্ড থাকে, সেই ব্যান্ড, ঠিক আছে। একটা হচ্ছে ব্যান্ড, ব্র্যান্ড, আর একটা হচ্ছে কি, ব্যান্ড। না, লাইভ ক্লাস হচ্ছে না, এটা রেকর্ড ক্লাস। এটা কোন টপিক আবার ভাই? এটা কোন টপিক? এটা কোন টপিক? এই যে অর্ধাঙ্গী লিখিত রাখছে উপরে, যে অর্ধাঙ্গী টপিক। তাহলে রোগের পূর্বে কি করতে হবে? সমস্যা নির্ণয় করতে হবে, হ্যাঁ। রোগের পূর্বে
সমস্যা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমাদের আনসার। রোগের পূর্বে কি করতে হবে আমাদের? সমস্যা নির্ণয় করতে হবে। রোকেয়া সাকাত হোসেন নারীদের দাসত্ব নামক রোগ আছে তা অভিহিত করেছেন কোন প্রবন্ধে? সুলতানার স্বপ্ন, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে, নারী জাতির অবনতি প্রবন্ধে, নাকি অর্ধাঙ্গী প্রবন্ধে? অর্থাৎ সাকাত হোসেনের নারীদের দাসত্ব নামক রোগ আছে, দাসত্ব নামক রোগ আছে, তা হচ্ছে তিনি প্রকাশ করছেন কোন গ্রন্থে? আরে সমস্যা নাই, আবার সরি গো, আরে ব্যাক কল রে, এ নিয়ে কই যাব, বলো। ওকে, মোহাম্মদ সাদাত হোসেন বলছে যে একের ক কোন ব্র্যান্ডের জিনিস কিনি? কিনি কোন একটা ব্র্যান্ডের, আমরা কি আর ব্র্যান্ডের জিনিস টিনিস কিনতে পারি? ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি? একের ক বলছে, দুইয়ের বলছে সি নাম্বার। ওকে, ঠিক আছে। তাহলে কি হবে? নারী জাতির অবনতি, নারী জাতির অবনতি এই প্রবন্ধে হচ্ছে সাখাওয়াত হোসেন এই যে নারীদের দাসত্ব সম্পর্কে কথা বলছে। ঠিক আছে, নারীদের দাসত্ব সম্পর্কে কথা বলছে এই প্রবন্ধে। হৃদয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে কেন ভাই? ওকে, মেঘবালিকা দুইয়ের সি, মানিক মিয়া বলছে দুইয়ের ডি। দুইয়ের দিয়ে হবে না, দুইয়ের সি হবে। হ্যাঁ, নারী জাতির অবনতি প্রবন্ধে। ওকে, এরপর আমরা চলে যাই। নারীর দাসত্ব রোগ দূর করতে নিচের কোনটি দরকার? সামাজিক অবস্থা জানা, নারীর বৈশিষ্ট্য জানা, সমাজ সচেতনতা বৃদ্ধি, নাকি ধর্মীয় অনুশাসন থেকে মুক্তি? কি হবে বলো? নারীর দাসত্ব রোগ দূর করতে কোনটি দরকার বলো? কোনটি দরকার? সামাজিক অবস্থা জানা, নারীর বৈশিষ্ট্য জানা, সমাজ সচেতনতা বৃদ্ধি, নাকি ধর্মীয় অনুশাসন থেকে মুক্তি? কোনটা বলো? 3 নাম্বার, 4 নাম্বার কোনটা হবে বলো? নাম্বারিং গুলো এখানে একটু উল্টাপাল্টা করা হইলো, যাই হোক। ওকে, একের ক, দুইয়ের গ সুবর্ণা, ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিরা বলো কি হবে? যারা যারা ক্লাসে আসো, যারা যারা এখনো ক্লাসটি রিয়েক্ট করো নাই, তোমাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট ক্লাসটি একটু রিয়েক্ট করে দাও। যারা যারা এখন ক্লাসে আছো, ক্লাসে রিয়েক্ট করে দাও, রিয়েক্ট করে তোমরা হচ্ছে শেয়ার করে দাও। তোমাদের আইডিতেও তো শেয়ার করে দিতে পারো, তোমাদের আইডিতে শেয়ার করলে তারা সুবিধা, তোমরা হচ্ছে ক্লাসগুলো যখন এই দরকার হয় তখন হচ্ছে তোমাদের আইডিতে ঢুকে ক্লাসগুলো করে ফেলতে পারবা, তাই না? পাশাপাশি তোমাদের ফ্রেন্ড যারা আছে তারাও ক্লাসটা করতে পারলো, তাহলে সবারই হচ্ছে উপকার হইলো। তোমরা খালি নিজেদেরই উপকার করতে চাও, তোমাদের বন্ধু বান্ধবদের উপকার করতে চাও না, নাকি? তাহলে কি করতে হবে বলো? সমাজ সচেতনতা বৃদ্ধি করা। হ্যাঁ, অনেকেই দেখছি যে রিয়েক্ট করে দিয়েছে, থ্যাংক ইউ। তাহলে কি করতে হবে? সমাজ সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভাই আপনার কাছে আমি ফার্স্ট, ভালো লাগলো আপনার ক্লাস, থ্যাংক ইউ তাসমিয়া সুলতানা। আমি মানসিক দাসত্বের ইনস্লেভড আলোচনা করিতেছি, এই কথাটি নিচের কোন লেখকের উক্তি? কাজী মুতাহার হোসেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লালন ফকির, নাকি রোকেয়া সাখাওয়াত হোসেন? তো রোকেয়া সাখাওয়াত হোসেন যেহেতু টপিক পড়াইতেছি, তাহলে অ্যান্সার তো রোকেয়া সাখাওয়াত হোসেনই হবে। এটা আশা করি মোটামুটি সবাই পারবা। বাট পরীক্ষা হলে তো আর এরকম তোমাকে বলবে না যে রোকেয়া সাখাওয়াত হোসেন পড়াইতেছি বা রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে তোমাকে প্রশ্ন করছি। তো অবশ্যই কি করবা, এটা একটু মনে রাখবা যে দাসত্বের কথা বলা আছে কোথায়? রোকেয়া সাখাওয়াত হোসেনের। নারীদের দাসত্বের সম্পর্কে বলা আছে কোথায়? রোকেয়া সাখাওয়াত হোসেনের এর মধ্যে, গদ্যের মধ্যে। হ্যাঁ, এখন আমরা যাই যে আমাদের একটা রোগ আছে। কি রোগ আছে? রোগের সাখাওয়াত হোসেন কোন রোগের কথা বলেছেন? আমাদের একটা রোগ আছে। কি রোগ বলো? আমাদের রোগটা আসলে কিসের রোগ? মাথা ব্যথার রোগ, দুর্বলতার রোগ, দাসত্বের রোগ, নাকি কপটতার রোগ? তাহলে আমাদের রোগটা কি? আমাদের রোগটা হচ্ছে আমাদের দাসত্বের একটা রোগ আছে। আমরা সবসময় কি করতে চাই? দাসত্ব করতে চাই, নিজে কখনো বড় হইতে চাই না, আরেকজনের সাথে সাথে থাইকা দাসগিরি করতে চাই। সেই রোগ হয় আমাদের সামাজিক অবস্থা বিকৃত হয়েছে। উক্তিটি কোন রোগের কথা বলা হয়েছে? এটা তাহলে তোমরা বুঝতে পারবা এটা আসলে আমাদের কোন রোগ। এটা হচ্ছে আমাদের দাসত্বের রোগ। এই দাসত্বের রোগ আমাদের কি করতেছে? আমাদের সামাজিক যে অবস্থা, অর্থাৎ সোশ্যাল যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসকে সে কি করতেছে? বিকৃত করতেছে, ঠিক আছে, বা সেটাকে সে চেঞ্জ করে দিচ্ছে। ওকে, তাসমিয়া বলছে ছয়ের ছি, সুবর্ণা হচ্ছে ছয়ের আটের গো, আটের ঘ। ওকে ওকে, আমি কি এর আগে আটে ছিলাম? নিয়ম বলছে ছয়ের সি, ছয়ের সি, ছয়ের হবে সি নাম্বার। ওকে, ছয়ের সি। আচ্ছা, মানিক মে বলছে ছয়ের সি, থ্যাংক ইউ। মেঘবালিকা বলছে 7-এর 2। তাহলে আমাদের রোগটা কি? থ্যাংক ইউ, আমাদের রোগটা হচ্ছে কি? দাসত্ব। ওকে, এরপরে আমরা যাই যে আমাদের একটা রোগ আছে দাসত্ব বলতে এখানে কি বুঝিয়েছেন? আমাদের একটা রোগ আছে দাসত্ব বলতে লেখক কি বুঝিয়েছেন? স্বজাতির মানসিক অবস্থা, নাকি জাতির অবনতি, জাতির অনুন্নত বিবেক, নাকি জাতির শারীরিক অবস্থা? কি হবে বলো 8 নাম্বারটা? ভাই আপনি বলে দিয়েন না প্লিজ, এগুলো তো ইজি, তোমরা পারবে, এই জন্য বলে দিচ্ছি। যেগুলো কঠিন এগুলো বলতেছি না, এই যে দেখো এটা একটু চিন্তা করতে হবে, তাহলে এটা কিন্তু আমি অ্যান্সার বলতেছি না। আর যেটা তোমরা পারবা সবাই, এটা আমি অ্যান্সার বলে দিচ্ছি। আমি জানি যে এটা তুমি পারবা,
এই জন্য আমি অ্যান্সার বলে দিচ্ছি। ঠিক আছে, এটা বলো, 8 নাম্বারটা বলো কি হবে। 8 নাম্বারটা দেখি পারো কিনা। 8 নাম্বারটা দেখি পারো কিনা। ওকে, 8-এর মানিক ভাই বলছে 8-এর বি, মেঘবালিকা বলছে 8-এর 2, চৈতি বলছে 8-এর 2। আমাদের একটা রোগ আছে দাসত্ব বলতে কি বুঝিয়েছেন? আচ্ছা, তাহলে এই প্রবন্ধটা নিয়ে তোমাদের আসলে ভালোই তাহলে সমস্যা আছে, আমি যা দেখতেছি অনেকের অ্যান্সার কিন্তু ভুল হইতেছে, তাই না? এটা হবে কি, ফার্স্ট অফ অল এইটা হচ্ছে এই যে স্বজাতি যে দেওয়া আছে, এটা আসলে স্বজাতি হবে না। হ্যাঁ, এটা স্বজাতি হবে না, এটা হবে স্ত্রী জাতি। এটা হবে কি ভাই, প্রথম শব্দটা হবে স্ত্রী জাতির মানসিক অবস্থা, এবং এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটাই হচ্ছে ক নাম্বারটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের একটা রোগ আছে দাসত্ব, এখানে বলতে কি বুঝেছেন, স্ত্রী জাতির মানসিক অবস্থা। অর্থাৎ স্ত্রী জাতিরা মনেই করে যে আমাদের কি করতে হবে, আমাদের দাসত্ব করতে হবে, ওনার কথা মতে আর কি। তো এটা হবে কি, স্ত্রী জাতির মানসিক অবস্থা। রোকিয়া তার কোন প্রবন্ধে পর্দা প্রথা সম্পর্কে আলোচনা করছেন? পর্দা প্রথার কথা বলা আছে কোন প্রবন্ধে, একটু বলো। আমার ক্লাসে নতুন, আমার ক্লাস ভালোই লাগে, থ্যাংক ইউ ভাইয়া। আমার ক্লাস আরও তোমরা পাবা। তোমাদের যদি কারো ভূগোল থাকে, সেই ভূগোলে আমার ক্লাস পাবা ইনশাল্লাহ। ভূগোলের ক্লাস আছে আমাদের, এবং আমি তো বাংলা তোমাদের সাথে ক্লাস নিবই, সব সময় আমি তোমাদের সাথে যুক্ত থাকবো। তোমরা যারা পেজে নতুন আছো, পেজটা একটু তোমরা ফলো করে দিও। হ্যাঁ, পেজটা ফলো করে দিলে তোমরা কিন্তু প্রতিদিন এখানে কিন্তু ক্লাস করতে পারবা। প্রতিদিন কিন্তু আমাদের লাইভ ক্লাস হয়, প্রতিদিন আমাদের 3টা থেকে ক্লাসটা হয়। আজকেই শুধু 3:30 থেকে হয়েছে, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে। এবং সন্ধ্যা 6:30 থেকে তোমাদের কিন্তু গ্রুপের সাবজেক্ট, মানবিকের যারা আছো তাদের গ্রুপের সাবজেক্টে কিন্তু ক্লাস হবে। ঠিক আছে, সন্ধ্যা 6:30টায় সবাই চলে আসবে, ইফতার করে নামাজটা পড়ে সবাই একটু দ্রুত চলে আসবে পেজে, 6:30 থেকে ক্লাস হবে। ঠিক আছে, ওকে। 8-এর ক বলছি, ওকে। রোজা থ্যাংক ইউ। সাদাত বলছে 9-এর ক, থ্যাংক ইউ। তাসমিয়া 9-এর ক, 9-এর ক ও 9-এর ক। তাহলে পর্দা প্রথা সম্পর্কে বলা আছে কোথায় বলো তো? পর্দা প্রথা সম্পর্কে বলা আছে কোথায়? বুঝতে পারি নাই কি লেখা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পর্দা প্রথা সম্পর্কে বলা আছে কোথায়? পর্দা প্রথা সম্পর্কে আলোচনা করছে কোথায়? তোমরা সবাই অ্যান্সার দিছো অর্ধাঙ্গী, বাট এটা হচ্ছে কি স্ত্রী জাতির অবনতি, স্ত্রী জাতির অবনতি। হ্যাঁ, এর অ্যান্সারটা হবে স্ত্রী জাতির অবনতি, তাই না? সায়েন্সের ক্লাসগুলো হবে না, তোমরা যারা সায়েন্সে আছো এবং কমার্সে আছো তোমরা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি ক্লাসগুলো করতে পারো, এবং যদি তোমাদের ইকোনমিক্স কারো থাকে ইকোনমিক্স ক্লাসগুলো করতে পারো। আবিদ হোসেন বলছে ভাই আমার মেসেজ দেখেন না। ঠিক আছে ভাই, দেখলাম না তোমার মেসেজ, এইটাও হইল না। আচ্ছা, তোমাদের তাহলে এই যে অর্ধাঙ্গী, আমি যা বুঝতেছি এই টপিকটা তোমাদের আরো মানে সমস্যা আছে, হয়তো তোমরা পড়ো নাই বাট বা ওই রকম ভাবে বুঝতে পারো নাই। তাহলে এটা নিয়ে একটা ক্লাস দেওয়া যায় অর্ধাঙ্গী, তাই না? তোমরা কি অর্ধাঙ্গী যদি একদম পূর্ণাঙ্গ ভাবে পড়াই, তোমরা কি ক্লাসে থাকবা নাকি থাকবা না? যে দূর এত বড় টপিক জায়গা ক্লাস করবো না, যদি থাকো তাহলে আমি হয়তো করাবো। তোমাদের অনেকেরই আমি দেখলাম যে অ্যান্সার গুলা ভুল হইতেছে, অ্যান্সারগুলো ভুল হইতেছে। অ্যান্সারগুলো ভুল হওয়ার কথা না, তোমরা তো বেশিরভাগই এই 26 ব্যাচ, 2-1 হয়তো আছো 27 ব্যাচের। হ্যাঁ, ক্লাস প্রথম থেকে পাওয়া যাবে, তুমি পেজে ক্লাস শেষে, ক্লাসটা যখন শেষ হবে আবার পেজে ঢুকবা, তখন দেখবা যে ক্লাস একদম ফুল পেয়ে যাবা, পেজেই পেয়ে যাবা, বি একাডেমি পেজে, যে পেজে ক্লাস করতেছো। নারীদের অকর্মণ্য হওয়ার কারণ হিসেবে, জি থাকবো স্যার তাসমিয়া, ওকে। নারীদের অকর্মণ্য হওয়ার কারণ হিসেবে রোকেয়া কোন কারণটিকে চিহ্নিত করেছেন? পুরুষের মনোভাব, মানসিক দাসত্ব, শিক্ষার অভাব, নাকি মেয়েদের আলস্য? দেখো এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো তুমি যদি না পড়ো তাহলে দেখবা যে তোমার কাছে মনে হবে যে 4টাই মনে সঠিক উত্তর, তাই না? তুমি যদি না পড়ো তাহলে তোমার কাছে মনে হবে 4টাই তো সঠিক উত্তর। পুরুষের মনোভাব হইতে পারে, মানসিক দাসত্ব হইতে পারে, শিক্ষার অভাব এটা হইতে পারে, মেয়েদের আলস্য এটাও তো হইতে পারে। তাহলে তোমার কাছে 4টাই কিন্তু সঠিক অপশন মনে হবে, কিন্তু 4টা কি কখনো সঠিক অপশন হবে বলো? হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো? শাহাদত বলছে থাকবো। হ্যাঁ আমি জানি তোমরা হচ্ছে এখন বলবা যে থাকবো, ক্লাস করব, এটা করব, ওইটা করব, আপনি যা বলেন তাই করব ভাই, খালি আমার একটু গাইডলাইন দেন যেন এ প্লাস পাই, এই সেই বইলে একদম মুরাই হলবা। যখন ক্লাস নিব, যখন এটা প্রত্যেকটা লাইন বাই লাইন তোমার পড়াবো,
তখন আমি দেখবো যে ক্লাসে খালি থাকবা একজন। এই একজনটাকে, এই একজনটা হচ্ছে আমি নিজেই, একজনটা হচ্ছে আমি নিজেই। কারণ হচ্ছে এতগুলো লাইন যখন তোমার আমি বুঝাইতে যাবো তখন বলবো দৌড় কি পড়াই জায়গা। যদি থাকো, আসলে যদি থাকো তাহলে ক্লাস করব, ক্লাস নিব, কোনো সমস্যা নাই। কিন্তু যদি না থাকো তাহলে এটা খুবই অপমানজনক একটা বিষয় হবে। একজন বলছে এখন করান, এখন কি আমার টাইপ করা আছে? আমার তো এটা টাইপ করতে হবে, টাইপ করে তারপরে না তোমার ক্লাস করাবো। এখন আমি তোমার কেমন লাইন বাই লাইন পড়াবো? তা আগে এটা আনতে হবে স্লাইডে, তাই না? আগে টাইপ করতে হবে না? ওকে, সুবর্ণা বলছে 26 বছর। ওকে, তাহলে 26 বছর হলে এগুলো তো পড়ার দরকার। আমি আসলেই থাকবো তাসমিয়া, ঠিক আছে, ঠিক বলছেন ভাইয়া, রিয়েক্টর রোজা। ওকে, তাহলে আমাদের এটা অ্যান্সার কি? নয়ের অ্যান্সার কি? নয়ের অ্যান্সার কি বলো? নয়ের অ্যান্সার কারা দিচ্ছে? নয়ের অ্যান্সার বলছে খ, রোজা বলছে খ, সুবর্ণা বলছে গ, নিয়ন বলছে সি। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে মানসিক দাসত্ব। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে মানসিক দাসত্ব। যারা বি অ্যান্সার দিয়েছে তাদেরটা সঠিক হয়েছে। ইনস্লেভ শব্দের অর্থ কিসের সঙ্গে সম্পর্কিত? দেহের পঙ্গুত্বের, পরের দাসত্বের, মানসিক দাসত্বের, নাকি পরাধীনতার? বলো। এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো তুমি যদি আসলে না বুঝো তাহলে তোমার দ্বারা কিন্তু অ্যান্সার করা অনেক বেশি টাফ হয়ে যাবে। এই যে প্রশ্নটা আসছে, ধরো এই প্রশ্নটাই তোমাকে দিল এইচএসির পরীক্ষার হলে, তখন তুমি কি করবা? তখন কিন্তু তুমি চিন্তায় পড়ে যাবা যে কিরে কোনটা অ্যান্সার দিব। সবই তো মনে হয় যে সঠিক উত্তর, পরের দাসত্ব, মানসিক দাসত্ব, পরাধীনতা, দেহের পঙ্গুত্ব, সবই তো সঠিক উত্তর। তাহলে তুমি অ্যান্সার দিবা কোনটা? অ্যান্সার দিবা কোনটা বলো? স্যার একজন থাকলেও ক্লাস নেওয়া উচিত আপনার। হ্যাঁ, একজন থাকলেও ক্লাস নেওয়া উচিত, কিন্তু সেই একজনটা কে থাকবে? সেই একজনটা থাকবে তো আমি, তোমরা তো থাকবে না। তোমরা যদি একজন থাকো তাহলে আমি ক্লাস নিতাম, কিন্তু একজনটা থাকবে তো আমি, আমি নিজে। ইফতেখার আঞ্জুম বলছে 27 ব্যাচ। ওকে, তাহলে তোমার জন্য তো সুবর্ণ সুযোগ, তুমি আমাদের সাথে থাকো। তোমাকে হচ্ছে তুমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখবা যে অটোমেটিক তুমি সবকিছু শিখতে পারতেছো, মানে অটো অটো হয়ে যাবে, তুমি না চাইলেও হয়ে যাবে। খালি তুমি আমাদের ক্লাসগুলো রেগুলার করবা এবং বাসায় একটু প্র্যাকটিস করবা, চর্চা করবা। ঠিক আছে ভাইয়া? আরে নেই, কি বলছো শাহাদাত রাজ? বুঝি নাই। ওকে, নেট স্লো। ওকে, জি ভাই করান। ওকে, আমি আছি ভুল, আমিও থাকবো, আপনি একলা না। ওকে ঠিক আছে চৈতি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হবে আমাদের মানসিক দাসত্বে, তাই না? ইনস্লেভ শব্দের অর্থ কিসের সঙ্গে সম্পর্কিত? আমাদের মানসিক দাসত্বের, এটা হবে অ্যান্সার। ওকে, তারপর আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি। যে রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে আমাদের কি কাজ জানতে হবে? রোগের অবস্থা সম্পর্কে জানতে হবে। তুমি যদি রোগের অবস্থা না জানো, খালি চিকিৎসা করে ফেলো, তাহলে তুমি কি হবে? হবে না। তাহলে আমাদের কি করতে হবে? রোগের অবস্থা জানতে হবে, এরপর যেন তুমি চিকিৎসা করবা। অবনতি, অবনতি জাতির উন্নতির পথ আবিষ্কারের আগে কি দেখতে হবে? কি দেখতে হবে? তাদের অবনতির চিত্র দেখতে হবে। অর্থাৎ সমস্যা নির্ধারণের আগে তোমার কি করতে হবে? মানে সমস্যা সমাধান করার আগে তোমাকে সমস্যা নির্ধারণ করতে হবে। তার মানে একটা জাতি যে অবনতি, অর্থাৎ একটা জাতি যে নিচে আছে, এটাকে উন্নতির পথে আবিষ্কারের আগে তার কি কি করতে হবে? অবনতির চিত্র চিত্র দেখতে হবে, অর্থাৎ সে কোন পরিস্থিতিতে আছে এটা দেখতে হবে। এটা দেখে না তাকে তুমি পরামর্শ দিবা। মনে করো একজনের হচ্ছে রোগ হয়েছে, তুমি হচ্ছে ডাক্তার, একজন হচ্ছে তোমার রোগী আসছে, রোগী আইসা বললো যে ভাই দেখেন আমার একটু সমস্যা। তুমি বললা কি সমস্যা? কি সমস্যা? তাহলে এই যে তুমি যে আসলে কি সমস্যা, এই সমস্যা জানতে হবে, এরপরে না তুমি সমাধান করবা। রোগী আইসা যদি বলে যে ভাই দেখেন আমার মনে হয় কোনো একটা সমস্যা, হ্যাঁ সারা শরীরে কি জানে করে, সারা শরীরে কি জানে করে, মেজমেজ করে, ভাল লাগে না, তাহলে তুমি সমাধান দিতে পারবা? পারবা না। তাহলে তোমার কি করতে হবে? সমস্যা, সমস্যা সম্পর্কে জানতে হবে। স্ত্রী জাতির অবনতি কি জাতীয় রচনা? স্ত্রী জাতির অবনতি একটি প্রবন্ধ রচনা। স্ত্রী জাতির অবনতি একটি প্রবন্ধ রচনা, খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবা। লেখিকা স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে নারীদের কোন রোগের কথা বলা হয়েছে? নারীদের দাসত্ব রোগের কথা বলছে। এই যে দেখছো, দাসত্ব রোগের কথা কোথায় বলা হচ্ছে? স্ত্রী জাতির অবনতি প্রসঙ্গে বলা হচ্ছে। এটাই কিন্তু তোমরা অ্যান্সার দিচ্ছিলে সব অর্ধাঙ্গী। এই প্রশ্নটাই কিন্তু আমি একটু ঘুরে করছিলাম এমসিকিউতে, যে এই যে দাসত্ব প্রথা কোথায় বলা আছে, রোকেয়া শাখাত হোসেনের কোন প্রবন্ধে বলা আছে? তখন তোমরা সবাই অ্যান্সার দিছো কি? সবাই অ্যান্সার দিছো অর্ধাঙ্গী, বাট অর্ধাঙ্গী কিন্তু অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি? যে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ। দাসত্ব রোগের কারণে আমাদের সামাজিক অবস্থা কেমন হয়েছে? আমাদের সামাজিক অবস্থা বিকৃত হয়ে গেছে, সামাজিক অবস্থা নাজেহাল হয়ে গেছে। ঠিক আছে, এই যে দাসত্ব, এই দাসত্ব আমাদের, আমরা কিন্তু দাসত্ব থেকে বেরোতে পারতেছি না। বেগম রোকেয়া কোন প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ করেছেন? এই যে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে সমগ্র নারী জাতির তিনি উল্লেখ করেছেন। যে কোনো নতুন কাজে প্রথমে কোথায় গোলযোগ বাঁধে? প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের সমাজে, আমাদের সমাজে বা আমাদের চারপাশের যে আশেপাশের যে পরিবেশ আছে, এই সমাজে বা পরিবেশ
হবে। ওই যে সুবর্ণ শিকদার বলছে 10-এর ক খ গ ঘ কিছু একটা হবে। এই যে তুমি যদি না পড়ো আসলে ভিতরে, যদি তুমি যদি জিনিসগুলো না জানো, তাহলে কিন্তু তুমি কখনোই এক্সাম হলে ভালো করতে পারবে না, অ্যান্সার করতে পারবে না, তোমার কাছে সবগুলো সঠিক উত্তর মনে হবে। এই যে এইচএসসি তো এটা মনে হবে, আবার তুমি যখন অ্যাডমিশনে যখন পরীক্ষা দিবা তখনও কিন্তু তোমার সেম এই যে রূপটা থাকবে। সেই রূপটা কি? সেই রূপটা দাসত্ব না, বাট তোমার মনে হবে যে 4টাই মনে হয় সঠিক উত্তর। হ্যাঁ, তুমি যখন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তখন মনে হবে যে সবগুলো সঠিক উত্তর। ভাইরে ভাই, এখানে সবাই ব্রিলিয়ান্ট। গোলযোগ করবে, হ্যাঁ সমাজে গোলযোগ বাদে। পার্সি মহিলাদের পর্দা মোচন হলেও কি মোচন হয়নি? পার্সি মানে হচ্ছে কি? পার্সি মানে হচ্ছে ইরান। পার্সি মানে হচ্ছে ইরান, ইরানের মহিলাদের বোঝায়। ইরানের মহিলাদের পর্দা মোচন হলো তাদের মানসিক দাসত্ব মোচন হয়নি, অর্থাৎ তারা পর্দা প্রথা থেকে বের হয়ে আসছে, বা তাদের যে মানসিক দাসত্ব অর্থাৎ ছেলেদের আন্ডারে থাকা, এরা এখনো বের হয় নাই, এটা এখনো তাদেরকে মোচন হয় নাই বা যায়নি। পার্সি পুরুষগণ কিসের অনুকরণ করে স্ত্রী জাতির পর্দার বাইরে এনেছিলেন? পার্সি পুরুষগণ অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করে, ঠিক আছে? তাহলে অন্ধভাবে বিলাতি মানে কি? বিদেশি সভ্যতার অনুকরণ করে স্ত্রীদেরকে পর্দার প্রথার বাইরে এসেছিল। কিন্তু মেয়েরা আসলে পর্দার প্রথার বাইরে আসলো, তাদের যে আসলে যে অ্যাকচুয়াল যে উন্নতি, সেই উন্নতি কিন্তু পারস্যে বা ইরানে তারা লাভ করতে পারে নাই। আমেরিকা আবিষ্কারের কৃত সংকল্প হন কে? এই যে কলম্বাস, কলম্বাস হচ্ছে আমেরিকা আবিষ্কার করেন, তাই না? কলম্বাস হচ্ছে আমেরিকা আবিষ্কার করেন পর্তুগাল থেকে। রোজাই ধরলে মানুষের হাসি দেখলেও রাগ ওঠে। আচ্ছা, তো এইগুলোই হচ্ছে আমাদের আপাতত আজকের 2টা টপিক, অর্ধাঙ্গী এবং হচ্ছে আমাদের সোনার তরী। এটা তো তোমরা পড়ছই, বাট আমি হচ্ছে এখানে আজকে অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদেরকে ইনক্লুড করতে পারি নাই, ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি এখানে ইনক্লুড করতে পারি নাই। তোমরা যদি চাও তাহলে হচ্ছে আমি আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি পোস্ট করে দেবো, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে সবাই জয়েন হয়ে যেও। আমাদের এই যে ফেসবুক যে গ্রুপটা, ফেসবুক গ্রুপ, এফবি গ্রুপ, এফবি দেখবা যে একটা গ্রুপ আছে, এফবি গ্রুপ, যারা জয়েন নাই দ্রুত যুক্ত হয়ে যেতে পারো এখনই, এবি গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেই গ্রুপটা হচ্ছে কি? বি একাডেমি। তুমি যদি এরকম ভাবে সার্চ দাও যে বি একাডেমি, বি একাডেমি স্টুডেন্টস গ্রুপ, আচ্ছা তোমাদের জন্য যে গ্রুপটা বি একাডেমি স্টুডেন্টস গ্রুপ, এই যে গ্রুপে, এই গ্রুপে তুমি যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? এই যে ফেসবুক গ্রুপ, এটা ফেসবুক গ্রুপ বি একাডেমি স্টুডেন্টস গ্রুপ, এটা লিখে যদি সার্চ দাও তাহলে দেখবা যে একটা গ্রুপ চলে আসবে। সেই গ্রুপে তুমি চলে যাবা, গেলে আমি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো ট্রাই করব আজকে রাতের মধ্যে সেইখানে পোস্ট দিয়ে দেওয়ার। তাহলে তোমাদের একটা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয়ে যাবে, এমসিকিউর প্রস্তুতি হয়ে যাবে, জ্ঞানমূলকের প্রস্তুতি হয়ে যাবে, পাশাপাশি অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে তুমি কিন্তু একটা ধারণা নিতে পারবা। ওভারঅল তুমি একটা সিকিউ বা সৃজনশীল কিন্তু ভালো করতে পারবা। মমতা পারবেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ক্লাস তো প্রায় শেষ, তুমি মাত্র আসছো মনে হয়। ওকে, অর্ধাঙ্গে একটা পূর্ণাঙ্গ ক্লাস নিয়ে মানিক মাকে ট্রাই করবো, তোমরা যদি চাও তাহলে নিব। ভাই অনেক কষ্ট লাগে, আজকে রোজাই ধরছে। রোজাই ধরলে কি আর করার, কিছু করার নাই। গ্রুপের লিঙ্কটা দিন তো, লিঙ্ক তো আমি এখানে দিতে পারতেছি না, তুমি এটা লিখে সার্চ দাও তাহলে পেয়ে যাবে, বি একাডেমি স্টুডেন্টস গ্রুপ, এটা লিখে সার্চ দাও। দাদির কাছে টাকা নিয়েছি, দাদির ফোনে রিংটোন নষ্ট হয়ে গেছে, সেজন্য 50 টাকা নিয়েছি, রিংটোন কিনতে যাবো। আচ্ছা, এই হচ্ছে তোমাদের ভন্ডামির অবস্থা, তাই না? এই যে তোমরা যে ভন্ড, এই যে প্রমাণ হচ্ছে রোজা। আমি এখনো গ্রুপ অ্যাড হইতে পারলাম না, এই যে গ্রুপ লিখে সার্চ দাও তাহলে গ্রুপ পেয়ে যাবা। ভাই আপনার ক্লাস করে আজকে আমার মনে হয়েছে অন্য স্যারদের থেকে আপনি ভালো স্যার। ভালো খারাপ জানি না, ভালো আসলে সবাই ভালো করার ট্রাই করে বা ভালো পড়ানোর ট্রাই করে। আর আমি তো এগুলো জাস্ট খালি এমসিকিউ তোমাকে বলছি, এমসিকিউ প্র্যাকটিস করাইছি, আমিও হয়তো এত ভালো তোমাদের ক্লাস করাইতে পারি নাই। তোমাকে যখন এগুলা আসলে বুঝানোর আসলে যখন কবিতাগুলো বুঝাইতাম বা এই যে গদ্যটা এটা যখন বুঝাইতাম, তখন হয়তো তোমার কাছে আরো একটু ভালো লাগতো যদি তুমি হচ্ছে এরকম মনোযোগ দিয়ে আসলে বুঝতা। বাট এখানে তো জাস্ট খালি এমসিকিউ এবং জ্ঞানমূলক পড়াইছি, এটা জাস্ট আসলে ভালো খারাপের কিছু নাই আসলে আলটিমেটলি, বা এখানে খুব বেশি একটা বোঝানোর কিছু নাই। সমাসের পিডিএফটা দিয়েন, সমাসের পিডিএফটা আমি সমাসের পিডিএফটা তোমাকে দিতাম, কিন্তু সমাস যখন আমি এখানে লিখে লিখে পড়াইছি না, তখন কি করছি, আমি সমাসটা হচ্ছে সবগুলা মুছে ফেলছিলাম, মুছে ফেলছিলাম না, তো মুছে ফেলার পরে আমি আর হচ্ছে এটা সেভ করি নাই। এটা হচ্ছে এখান থেকে তো সেভ করতে হয়, এখন তো আমি এটা সেভ করবো, সেভ করে তোমাদেরকে পেজে দিয়ে দিব। বাট আমি হচ্ছে সমাসের যখন ক্লাস নিয়েছি, ক্লাস নেওয়ার পরে আসলে আমি সেভ করি নাই, ভুলে ইচ্ছা আমি সেভ না করে হচ্ছে নো দিয়ে দিছি, সেভে নো দিয়ে দিছি, তখন এটা সেভ হয় নাই।
তোমরা একটা কাজ করবা, সমাসের ক্লাসটা তোমরা আবার একটু দেখে নিও, পেজে আছে, পেজে সমাসের ক্লাসটা এখনো আছে, তোমরা একটু যাদের সমাসের সমস্যা আছে তোমরা এই সমাসের ক্লাসগুলো দেখে নিবা, ঠিক আছে? সমাসের ক্লাসগুলো দেখে নিবা, বা আমি তোমাদের এই যে গ্রুপে, ফেসবুক গ্রুপে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, তোমরা যারা সমাসের ক্লাসটা করতে চাও করে নিবা। সমাসের একদম বেসিক থেকে আমি পড়াইছি, পুরাটা পড়াই নেই, জাস্ট খালি তোমাদের বেসিক ধারণা দিছি। এই ধারণার মধ্যে তুমি হচ্ছে 6টা সমাস সম্পর্কে তোমার একটা বেসিক ধারণা হয়ে যাবে যে সমাসগুলা কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে? ভাইয়া পারলে আমাদের বাসায় ইফতার করতে যাইয়েন, তবু একদিন অর্ধাঙ্গির সম্পূর্ণ একটা ক্লাস নেন। ঠিক আছে, ঠিক আছে হৃদয়, সমস্যা নাই। ইফতার হবে, ইফতারও হবে, তোমাদের সাথে ইফতার হবে। তোমরা যখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসবা বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, আমাদের সাথে যারা থাকবা তাদের সাথে মিট আপ হবে, ইফতার হবে, তোমাদের হচ্ছে সাথে আড্ডা হবে, গল্প হবে, সব কিছুই হবে, তোমার সাথে দেখাও হবে, ঠিক আছে? ওকে ভাই, আপনি ভালো বোঝান রোজা, থ্যাংক ইউ। সুপর্ণা শিকদার বলছে ভাইয়া আমি ভন্ড না, আমি ভালো। ওকে ভাইয়া, গ্রুপ পাই না, ওই নাম অনেক গ্রুপ, গ্রুপের লিঙ্কটা দেন। ওকে ঠিক আছে, গ্রুপের লিঙ্ক আমি পেজে দিয়ে দিব। তাহলে কেমনে পাবো ভাইয়া? ভাইয়া গ্রুপ নয় না, ঠিক আছে, তাহলে আমি গ্রুপের লিঙ্ক হচ্ছে পেজে দিয়ে দিব। হ্যাঁ, গ্রুপের লিঙ্কটা পেজে দিয়ে দিব। ভাই গ্রুপের লিঙ্কটা কি দেওয়া যাবে ইয়াতে? ক্যাপশনে পাবে হ্যাঁ, এই ক্লাস ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা, আমাদের তো ক্লাসের ক্যাপশনে আছে, এই ক্লাসের ক্যাপশনে নাই। নাই কিন্তু এডিট করে আচ্ছা, এই ক্লাসের ক্যাপশনে তুমি পেয়ে যাবে, এখনই পেয়ে যাবে, আমি আচ্ছা এটা এডিট করে দিয়ে দিব। হ্যাঁ ভাইয়া, সমাজ তো অনেক সহজ, হ্যাঁ অনেক সহজ সমাজ। সুবর্ণা শিকদার বলছে থ্যাংক ইউ। মেঘবালিকা বলছে ওকে ভাই ঠিক আছে। মমতা পারভিন বলছে ডিউতে, ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ। তাহলে আজকে ক্লাসটা এখান পর্যন্ত থাকবে, তোমার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের গ্রুপ লিঙ্কটা বা পেজ লিঙ্কটা, গ্রুপের লিঙ্কটা আমি হচ্ছে এই পেজ তোমার হচ্ছে ক্যাপশনে দিয়ে দিব। এই ক্লাসের ক্যাপশনে তুমি যদি আবার একটু পরে রিচেক করো, 5 মিনিট পরে তুমি যদি আবার পেজে আসো তাহলে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, মানে এই ক্লাসের ক্যাপশনে তুমি গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।